নমস্কার। শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। ভারতবর্ষ হচ্ছে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ। সেই দেশেরই সংবিধান রয়েছে প্রত্যেক দেশের মতন, এবং ভারতবর্ষের যে সংবিধান সেটা পৃথিবীর সবথেকে বৃহৎ এবং লিখিত সংবিধান। সেই সংবিধানের আজকে সংবিধান আজকে গৃহীত হয়েছিল ১৯৪৯ সালে, এই ২৬শে নভেম্বরের দিনটি। তো আজকে আমরা সংবিধান দিবস পালন করছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। আজকের আমাদের এই আলোচনার মুখ্য আলোচক আমাদেরই প্রণাম্য স্যার ডক্টর দেবনারায়ণ মোদক মহাশয়, ফরমার প্রফেসর অ্যান্ড ফরমার হেড ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এছাড়াও স্যারের আরো বহু পরিচিতি রয়েছে, যারা আমার স্যারের স্যার মানে বলা যেতে পারে। তো সেক্ষেত্রে স্যারের আর বিস্তৃতি আমি দিচ্ছি না, আমাদের স্যার আমাদের নিয়মিত আলোচক। তবুও আজকে এই সংবিধান দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা চলছে। আমরাও একটা প্রয়াস নিচ্ছি এই সংবিধান দিবস উপলক্ষে। আমাদের আজকের আলোচনার মূল যে টপিক রয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুস ইন ইন্ডিয়া। এই সম্পর্কে স্যার বলবেন। তার আগে আমি আরেকটু ছোট্ট কথা একটু বলে দিই। সারা পশ্চিমবঙ্গ সংবিধান দিবস উদযাপন সমিতি, যার সঙ্গে আমিও যুক্ত রয়েছি, যার সম্পাদক আমাদের অধ্যাপক তাপস বর্মন, তিনি কিছু কথা লিখেছেন। তিনি বলছেন যে সংবিধানের পথ ধরো, যার যা ইচ্ছা রাজনীতি করো, সংবিধানের পথ ধরো, যার যা ইচ্ছা ধর্ম মেনো। এছাড়াও তিনি বলছেন যে সংবিধানের পথ ধরো, ইচ্ছে মতো সঙ্গী বাছো, সংবিধানের পথ ধরো, ইচ্ছে মতো পোশাক পরো। এই যে প্রাসঙ্গিকতাটা, এই যে সংবিধানের যে প্রাসঙ্গিকতাটা, এই নিয়েই আজকে আমাদের স্যার আমাদের সামনে তুলে ধরবেন যে আমাদের এই স্বাধীনতার আজকে প্রায় ৭৭ বছর ৭৮ বছর হয়ে গেল, তারও বেশি বলা যেতে পারে। তো তারপরেও যে সংবিধানের যে কতটা গুরুত্ব রয়েছে সেটাই স্যার আমাদের সামনে আজকে তুলে ধরবেন। সেটাই সেই বিষয়ে আজকে আমরা শুনবো। আমি স্যারকে অনুরোধ জানাবো আজকে আমাদের এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার সবাইকে। সমীরণ বলেছেন আজকের দিনটার মূল তাৎপর্যের কথা। আমি প্রথমেই বলি, সকলকে সংবিধান দিবসের শুভেচ্ছা জানাই। আজকের দিনটাকে বিশেষভাবে আমরা যাতে উদযাপন করতে পারি, তার জন্য সকলকে মনে প্রাণে উদ্যোগী হতে আমি অনুরোধ করি। আমরা সংবিধান দিবসের আলোচনা যেহেতু করছি, সেজন্য আমাদের আর 5টা আলোচনার থেকে আজকের আলোচনার যে ধরন ধারণ বলি, আবেদন বলি, গুরুত্ব বলি, সবটাই বোধ করি একটু অন্য রকমের। আমাদের সংবিধানের চৌহদ্দির বাইরে থেকেও দেশের নাগরিক হিসেবে, দেশের একজন মানুষ হিসেবে এই সংবিধানের যে পেরিফেরি, তার মধ্যে থাকা একজন ব্যক্তি হিসেবে, সর্বোপরি সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমাদের আজকের আলোচনার একটা বাড়তি প্রভাব, বাড়তি গুরুত্ব, এটাকে মনে রেখেই আমাদের এই আলোচনায় প্রবৃত্ত হতে হবে। আমি প্রথমে এ কথাটা বলে নিতে চাই যে আজকের মূল যে আলোচনার বিষয়টা, কনস্টিটিউশনাল ভ্যালুজ ইন ইন্ডিয়া, এই বিষয়টা সবাই আমরা কম বেশি জানি। ধরে নেওয়া যায় যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা একটু ভালোভাবেই জানে। তাই শুধু জানা বিষয়ের চর্বিত চর্বণ করে কিন্তু কোনো লাভ নেই। আমরা জানার থেকে অজানার দিকে একটু পা বাড়ানোর চেষ্টা করব। আমরা যে জিনিসগুলো জানি অথচ স্মরণে বিস্মরণে সেগুলো যেন আমাদের কাছ থেকে একটু সরে যায়, তাদেরকে কাছে টানার চেষ্টা করব। তা এই প্রয়োজনটা মনে রেখে আমি আমার আলোচনাটাকে
দুটো ভাগে ভাগ করে বিন্যস্ত করার পক্ষপাতী। প্রথম পর্যায়ে আমাদের তো কনস্টিটিউশনাল ভ্যালুজ এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, কারণ এগুলো তো হচ্ছে আমাদের টুলস অফ অ্যানালিসিস। আমরা যা নিয়ে বিচার বিশ্লেষণ করব এগুলো তার আকর, তার মূল বিষয়, মূল উপাদান, উপকরণ। তাই এগুলোকে বাদ দিয়ে কোনো আলোচনা হবে না। তাই কনস্টিটিউশনাল ভ্যালুজ গুলোকে কেন্দ্রে রেখেই আমাদের আলোচনা, কিন্তু তার পাশাপাশি সমীরণ ইঙ্গিত দিয়েছেন কথায় আমাদের একটু পলিটিক্যাল প্র্যাকটিসের দিকেও যেতে হবে। অর্থাৎ এই ভ্যালুগুলো বিগত যে ৭৮ বছরের কথা সমীরণ বলছিলেন, এই ৭৮ বছরে এই আইডিয়াল গুলো, এই ভ্যালুজ গুলো নিয়ে আমরা কতখানি এগোতে পেরেছি বা পারিনি, তারও একটা সংক্ষিপ্ত পর্যালোচনা তো আমাদের আলোচনায় আসবে। তাই ইনফ্যাক্ট আলোচনাটা হচ্ছে দুটো অংশ। একটা হচ্ছে রিগার্ডিং কোর ভ্যালুজ অফ দ্য কনস্টিটিউশন, আর একটা হচ্ছে দি পলিটিক্যাল প্র্যাকটিসেস রিলেটিং টু দিস ভ্যালুজ। এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের তৃতীয় যে বিষয়টা উঠে আসবে, এই তৃতীয় বিষয়টা হচ্ছে কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস। আজকের দিনে কি ধরনের সমস্যা সংকটের মুখোমুখি আমরা হচ্ছি এই ভ্যালুগুলোকে সামনে রেখে। এই ভ্যালুগুলো কতটা আমরা বহন করতে পারছি, কতটা বহন করা আমাদের পক্ষে অস্বস্তিকর হচ্ছে, কতটা বহন করার ক্ষেত্রে আমাদের কতটা বাধা পেতে হচ্ছে, সেই বাধার মধ্যে কতটা যৌক্তিকতা আছে, কতটা নেই, এইসব নিয়ে আমাদের তৃতীয় পর্বে যেতে হবে, কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস। ফোর্থ, আমরা যদি কিছু সাজেশন রাখতে পারি, তো এই মুহূর্তে আমাদের ইতিকর্তব্য সম্পর্কে বলা বাহুল্য, সেখানেও ভ্যালুজের প্রশ্ন, কেননা সেখানে একমত হওয়া খুব কঠিন। তবুও আমরা চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমাদের যে সচেতনতা যে জরুরি, এ কথাটা তো বলতেই পারি। যাক, সে আমরা আসবো। তাহলে আমি প্রথমে যে মুখবন্ধটা করে নিলাম, তাতে আমরা বলতে চাইলাম যে আমাদের আলোচনাটা প্রধানত দুটো ভাগে বিন্যস্ত, কোর ভ্যালুজ অ্যান্ড পলিটিক্যাল প্র্যাকটিসেস। তার মধ্যে থেকে আমরা আইডেন্টিফাই করব দি চ্যালেঞ্জেস বিফোর আস, বিফোর দ্য সিটিজেন্স, বিফোর দ্য পলিটিক্যাল স্ট্রাকচার, বিফোর দ্য পলিটি অ্যাজ এ হোল। আর শেষে আমরা কিছু কথা আমাদের যে অনুভব, আমাদের যে অবজারভেশন, আমাদের যে সাজেশন, এই আকারে আমরা রাখবো। এই চারটে ভাগে আমরা আলোচনাটা করব। প্রধান ভাগ কিন্তু দুটো আমি বলেছি, কোর ভ্যালুজ অ্যান্ড পলিটিক্যাল প্র্যাকটিসেস। শুরুটা কোথায় করব? প্রথম পার্টটায় যদি বেশি সময় দিয়ে ফেলি তাহলে পরের পার্টটায় কম পড়ে যাবে। সেই জন্যে প্রথম পার্টটা বেশি কথা বলা যাবে না, অথচ দরকারি কথাগুলো ছেড়ে যাওয়া যাবে না। তাই আমাদের জানা জায়গাগুলোকে একটু নাড়িয়ে দিয়ে যাওয়া। অর্থাৎ তোমরা সবাই জানো আমি ধরে নেব, কিন্তু তবুও কোন কোন বিষয়টা জানাটা আমাদের এই প্রসঙ্গে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি রেলেভেন্ট, সেইটাকে আমাদের বুঝে নিতে হবে। তা আমরা যদি স্টার্টিং পয়েন্ট হিসেবে আমাদের যে গণপরিষদটাকে ধরি, আমাদের যে গণপরিষদ যেটা সংবিধান রচনা করেছিল, এটা নিশ্চয়ই আমাকে এখন সংবিধানের ডেফিনিশন দিতে হবে না, দ্যাট ইট ইজ এ ডকুমেন্ট কন্টেইনিং দ্য ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি তার মধ্যে যাচ্ছি। আমি এখান থেকে শুরু করতে চাইছি
যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে অ্যাসেম্বলি এই সংবিধানটা তৈরি মাসে গঠিত হয়েছিল বলা যায়, যার প্রথম অধিবেশন হয়েছিল ডিসেম্বর মাসে, এখান থেকে 26শে নভেম্বর 1949। এইটা হচ্ছে গঠনের পর্ব, সংবিধানের রচনা পর্ব। এই কাজটা আমরা করেছিলাম। দ্বিতীয় যে বিষয়টা মনে করাবো, যে এই সংবিধান সভাটার গঠন টঠন নিয়ে নানা ধরনের কথাবার্তা ছিল। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গঠিত হয়নি, কেন হয়নি? জোহরির বই অনেকে পড়েছো, মনে করিয়ে দেওয়ার মতো কথা, জোহরির বইতে ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে এই চ্যাপ্টারটার একটা নামকরণ, শিরোনাম দেওয়া আছে, চ্যাপ্টার হেডিং। যারা দেখেছো, পড়ো না পড়ো অন্য কথা, তারা লক্ষ্য করেছো কিনা জানি না, করার কথা। দি গ্র্যান্ড কনসেম্বলি। দি গ্র্যান্ড কনসেম্বলি ইংরেজি ভাষায় অ্যাপোস্ট্রফি দিয়ে লেটার ড্রপ করার একটা প্র্যাকটিস আছে, অনেকে জানো, ইটস, ডোন্ট, ইত্যাদি ইত্যাদি। তো এখানে কন অ্যাপোস্ট্রফি SSEMBLY, কনসেম্বলি। সেই কনসেম্বলি কথাটা আসলে দুটো কথাকে ইন্ডিকেট করে। কি কি দুটো কথা? একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা সংক্ষেপিতকরণ। আর একটা হচ্ছে কংগ্রেসনাল অ্যাসেম্বলি। অর্থাৎ সংবিধান সভায় যারা নির্বাচিত হয়েছিলেন, যারা কাজ করেছিলেন, যারা আমাদের সংবিধানটা উপহার দিয়েছিলেন, that was a body composed of congressmen mostly. এটার কারণটা আমরা ঐতিহাসিকভাবেই বুঝতে পারি। একটু কথা শুধু ছুঁয়ে যাওয়া, সে কথাটা হলো এই, যে যখন এই সংবিধান সভাটা তৈরি হয়েছিল তখন কিন্তু দেশভাগের সিদ্ধান্ত হয়নি। তাই কংগ্রেসের মানুষজন যেমন ছিলেন, মুসলিম লীগেরও কিছু মানুষ তো ছিলেন। তা একমাত্র কংগ্রেসের টিকিটে জেতা কয়েকজন মুসলমান সদস্য ছাড়া মুসলিম লীগের প্রতিনিধিরা এই সভায় যোগদান করেননি। কারণ তারা তখন আলাদা ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্য আন্দোলনে রত ছিলেন। এই তথ্যটা আমাদের দরকার হবে। এবার আমার তৃতীয় প্রশ্ন, যে এই যে 3 বছরের চেষ্টায় সংবিধান সভা যে আমাদের সংবিধানটা তৈরি করলেন, যে দলিলটা আমাদেরকে উপহার দিলেন আজকের এই তারিখে 1949 সালে, তার পিছনে মতাদর্শগত প্রেরণাটা কেমন? আমি বলেছি আমি খুব সংক্ষেপিত করে ছুঁয়ে যাচ্ছি, কেবল আলোচনা করছি না। মতাদর্শগত প্রেরণার ক্ষেত্রে নিরীহভাবে একটা কথা তো বলাই যায়, সেটা হচ্ছে যে মূল্যবোধগুলো আমাদের স্বাধীনতার আন্দোলনে প্রেরণা জুগিয়েছে, ইংরেজ শাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে যে মূল্যবোধগুলো আমাদের পথ নির্দেশিকা হিসেবে সামনে এসে পড়েছে, আমাদের সংবিধান রচনার ক্ষেত্রেও সেই মূল্যবোধগুলোই আমাদের নির্দেশিকা, গাইডিং প্রিন্সিপল ছিল। এটা অনেকটাই নিরীহ কথা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এটাই সব নয়। আমরা যদি সেই গাইডিং প্রিন্সিপল গুলোকে একটু গভীরভাবে দেখি, তাহলে আমরা দেখব যে একটা আদল আমাদের সামনে ছিল, যে আদলটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে পূর্বাপর গৃহীত যে শাসন সংস্কারের ভিত্তিতে রচিত আইনগুলো, যার পরিণত রূপটা আমরা পেয়েছি 1935 সালের ভারত শাসন আইন থেকে। অতএব so far as the structural issues are concerned, কাঠামোগত বিষয়টার ক্ষেত্রে
আমরা অনেকটাই যদি বলি যে তার স্কেলিটনটা কিন্তু আমরা পেয়েছি 1935 সালের ভারত শাসন আইন থেকে। আবার আমরা যদি বলি যে এই যে স্কেলিটনটা নির্মিত হলো তার পিছনে গাইডিং প্রিন্সিপল কি, তাহলে আমরা দেখব মোস্টলি লিবারেল ভ্যালুজ, ওয়েস্টার্ন লিবারেল ভ্যালুজ আমাদের এই সংবিধানের যে নীতি নৈতিকতা ভাবাদর্শের যে দিকটা সেটা আমাদেরকে অনেকটাই প্রাণিত করেছে। এখানেই একটা বড় ঝগড়ার জায়গা আছে, কেননা আমাদের যে ইন্ডিয়ান এথোস, আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ইন্ডিয়ান স্পেসিফিকেশন, এগুলোকে বাদ দিয়ে কি আমরা করতে পারলাম? স্বাধীনতা আন্দোলনের যে হেরিটেজ সেটা যে আমাদের প্রভাবিত করেছে তো আমি প্রথমেই বলেছি। অতএব কতটা লিবারাল, কতটা ইন্ডিয়ান, কতটা ওয়েস্টার্ন, কতটা ইন্ডিয়ান ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে একটা বড় ধরনের আলোচনার ক্ষেত্র আমাদের থেকে যায়। আমরা সেই আলোচনায় না ঢুকেও এ কথাটা বলতে পারি বা বলে থাকি যে ভারতীয় সংবিধান রচনা করতে গিয়ে আমাদের যারা রচনাকারী ব্যক্তিবর্গ তারা পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণগুলোকে তারা অ্যাসেম্বল করেছে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের জ্ঞান এবং বিশ্বাস মতে যা কিছু ভালো, যা কিছু আমাদের দিতে পারে আলো, সেগুলোকে তারা চয়ন করেছে। আমার এক বন্ধু মজা করে বলেন সেটা হচ্ছে আজকে ছেলেমেয়েরা দেখেনি, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি গ্রামে এক ধরনের ফকির আসতেন, ফকিররা এক ধরনের জামা পরতেন, দর্জির দোকানের অবশিষ্ট ছিটগুলো জোড়া দিয়ে দিয়ে একটা জামা, অর্থাৎ একটা ছিট দিয়ে একটা জামা নয়, অসংখ্য ছিটের টুকরো জুড়ে একটা জামা। তার জন্য টেলারিং এর মুন্সিয়ানা থাকা দরকার, কারণ এটা দিয়ে যে সে জামা বানাতে পারবে না। যোগ্য মানুষেরা সুন্দর টেলারিং এর সাহায্যে তারা এরকম জামা তৈরি করতেন, যেটাকে আমরা বলতাম আমাদের ছোটবেলায় ফকিরের জামা। ফকিরের জামা হচ্ছে বিভিন্ন রকম ছিটের জোড়া দিয়ে দিয়ে তৈরি জামা। অত সেদিক থেকে নেগেটিভ একটা ইমপ্লিকেশন এসে যায় যে সবই ধার করা, সবই ছাট, এসব নেগেটিভ। কিন্তু পজিটিভ কথাটা হচ্ছে, যেটা আমার বন্ধু বলতেন আমিও বলি, সেটা হচ্ছে ফকিরের জামার কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা কিন্তু ওই ছিটগুলোর কোনো অংশের মধ্যে নেই। অর্থাৎ অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে আমরা বিভিন্ন উদাহরণগুলোকে সন্নিবেশিত করে একটা ওয়েল কনস্ট্রাক্টেড ডকুমেন্ট আমরা তৈরি করতে পেরেছি আমাদের জন্য, যে ডকুমেন্টটা আমরা মনে করেছি আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রে শুট করতে পারে। তবে হ্যাঁ, প্রপোর্শন নিয়ে ঝগড়াঝাঁটি এটা ছিল। যেমন ধরো একটাই বলি, গান্ধী, আমরা জানি গান্ধীজির ভাবনার মধ্যে একটা দেশজ একটা বিষয় খুব প্রকট ছিল, ভালো মন্দের কথা নয়। তা গান্ধীর ভাবনা কতটা রিফ্লেক্টেড, এটা প্রশ্ন আছে। তো সেখানে দাঁড়িয়ে অন্য কিছু বাদ দিলে গান্ধীর পঞ্চায়েত ভাবনাটাই বা কদ্দূর আসে, স্থানীয় স্বায়ত্ত শাসনের ব্যবস্থাটা কদ্দূর, এসব নিয়ে ঝগড়া আছে। আবার তার থেকেও বেশি বেশি ঝগড়া হচ্ছে, যে ঝগড়াটা তখন আমরা বুঝতে পারিনি অতটা, ইদানিং কালে বুঝি, পশ্চিমের আইডিয়াল গুলোকে ইউনিভার্সাল হিসেবে দেখার একটা প্রবণতা আমাদের ছিল। যেমন ধরো যেসব মূল শব্দগুলো আমরা চয়ন করেছি, আমরা বলবো আইডিয়াল হিসেবে, আমরা ডেমোক্রেসির কথা বলবো, আমরা ইকুয়ালিটির কথা বলবো, আমরা জাস্টিসের কথা বলবো,
আমরা সোভারেন্টির কথা বলবো, আমরা সেকুলারিজমের কথা বলবো, আমরা সোশ্যালিজমের কথা বলবো। এই সব শব্দগুলো, এগুলো কিন্তু দি ভোকাবুলারি অফ ওয়েস্টার্ন লিবারেল থটস থেকে এসছে, এবং এগুলোর একটা সর্বজনীন আবেদনের কথা আমরা ধরে নিয়েছি। কিন্তু এখানেই আসে ইউনিভার্সালিজম ভার্সাস কালচারাল রিলেটিভিজমের দিবে, অর্থাৎ সর্বজনীনতা বনাম সংস্কৃতি সাপেক্ষতা। তা এখানে রাইট গুলো ইন্ডিভিজুয়ালের হবে না গ্রুপ রাইটের কথাও আমরা ভাববো? দেশজ বাস্তবতাকে স্বীকৃতি দিয়ে আমরা কিছু বিশেষ অধিকারের ব্যবস্থা করব কিনা আমার আলোচনায় আসবে। আমরা কিন্তু তাত্ত্বিক ক্ষেত্রে আজকে যেখানে আছি সেখানে সেদিন ছিলাম না, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এই সব ব্যাপারগুলো আমাদের সংবিধান সভায় নানাভাবে আলোচনা করেছি, নানাভাবে একটা কম্প্রোমাইজ ফর্মুলা আমরা কিন্তু ডেভেলপ করেছি, এবং কনস্টিটিউশনটা যা দাঁড়িয়েছে দ্যাট ইজ এ মাল্টিকালচারাল ডকুমেন্ট, একটা বহু সংস্কৃতিবাদী একটা দলিল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অতএব এখানেও আমাদের কিন্তু দেখতে হবে যে আমাদের সংবিধান সভা কিন্তু অনুকরণ করেনি, অনুসরণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা, এবং নিজেদের মতো করে তারা একটা ডকুমেন্ট তৈরি করেছেন। হ্যাঁ, নানা ক্ষেত্রে হয়তো সংশয় সেসব হয়তো কম বেশি আমাদের ছিল না বলবো না, কিন্তু এটা কিন্তু ওভারঅল এস্টাবলিশড হয়েছে যে আমরা যেটা করেছিলাম সেটা টাইম টেস্টেড, অর্থাৎ কালের বিচারে সেটা কিন্তু আজকে এই ৭৮ বছর পরে আমরা বলতে পারি অনেকটাই পরীক্ষিত। তবুও কিছু প্রশ্ন আছে, আমরা আলোচনায় আসবো পরে। যাই হোক, এইভাবে সংবিধান সভা কাজ করে অনেক তর্ক বিতর্কের মধ্যে দিয়ে অনেক বড় সড়ো একটা সংবিধান তৈরি করেছেন। সেটাকে ব্যাপক বলি আমরা, বিষয়বহুল আমরা বলি, জটিল আমরা বলি, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলি, কিন্তু সংবিধানটা একটা দীর্ঘ বিচার বিবেচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমাদের গণপরিষদ গড়ে তুলেছে। শুরু করেছিল অবিভক্ত ভারতের একটা প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু আমরা জানি মাঝখানে 1947-এ আমাদের ক্ষমতা হস্তান্তর হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, খণ্ডিত স্বাধীনতা, তারও একটা ছাপ কিন্তু আমরা বহন করেছি। তার যে শিক্ষা, তার যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু এখানটা সংকলিত হয়েছে। এইভাবেই আমাদের দলিলটা গণপরিষদের এক দীর্ঘ আলাপ আলোচনা, দীর্ঘ বিতর্ক, তার ফল হিসেবে আমাদের সামনে এসছে। এবার আমরা আইডিয়ালে আসি। যে আইডিয়াল বা যে ভ্যালুজ এর কথা আমরা বলবো, তার মূল নির্যাসটা সেটা কিন্তু আমরা খুঁজে পাবো 46 সালে জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজলিউশনটা এখানটা পেশ করেছিলেন, সেই অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে। অবজেক্টিভ মানে তো আমরা জানি আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমরা কি করতে চাই, কেন করতে চাই, কেমন ভাবে করতে চাই। আমি বিস্তারিত যাচ্ছি না। এই তিনটে বিষয় যদি আমরা আগে থেকে ঠিক না করে নিতে পারি, কোনো কাজে আমরা সফল হব না। সে লেখাপড়ার কাজ, গবেষণার কাজ, যে কোনো কাজ, বাড়ির কাজ, কি করতে চাই, কেন করতে চাই, কিভাবে করতে চাই। রিসার্চ মেথোডোলজিরও এটাই মূল কথা। তা এই বিষয়টা আমরা প্রথম ইন অ্যান এমব্রায়োনিক ফর্ম অর্থাৎ ভ্রূণাকারে আমরা পেয়ে যাই 46 সালে যে অবজেক্টিভ রেজলিউশন, যেটা গৃহীত হয়েছিল আমাদের গণপরিষদে, তার মধ্যে দিয়ে। তাহলে এইভাবেই আমরা বলতে পারি যে
It was rooted in the principles incorporated in the Objective Resolution 1946. এবার আমরা আসি যে এটা তো গেল একটা প্রসেসের কথা, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের সংবিধানটা এলো। এবার ফলটার কথা, রেজাল্টটার কথা। যে দলিলটা আমরা পেলাম সেই দলিলে আমরা শেষ পর্যন্ত কি কি কথা বলতে পারলাম, কোন কোন আইডিয়ালের কথা আমরা সোচ্চারে হেঁকে বললাম যে এইগুলোকেই আমাদের আইডিয়াল হিসেবে, আমাদের ভ্যালুজ হিসেবে আমরা গ্রহণ করিলাম, যেটা আমরা 49-এর 26শে নভেম্বর ঘোষণাটা দিয়েছিলাম আম্বেদকর যেদিন এই সংবিধানটা পেশ করেছিলেন আমাদের সংবিধান সভায়। তা ইনিশিয়ালি আমরা খুব আলোচনায় না গিয়ে আমরা প্রিন্সিপাল গুলোর উল্লেখ করি যেগুলো আমরা সবাই জানি। প্রিএম্বলটা যদি আমরা পড়ি, প্রিএম্বলের স্টেটাস অমুক তমক, তার সিগনিফিকেন্স, এগুলো নিয়ে আমি কোনো আলোচনায় যাচ্ছি না, কিন্তু অবজেক্টিভ এটাকে বুঝতে গেলে তার লিগাল ভ্যালু কতটা আছে বা নেই এ বিতর্ক নিরপেক্ষভাবে বলতে পারি যে প্রিএম্বলই হচ্ছে আমাদের গাইডিং ফোর্স, যেটা বলে দিতে পারে, ইনস্ট্যান্ট বলতে পারে হোয়াট আর দ্য ভ্যালুজ that might have been accepted as our guiding principles of public life. এখানে আমরা প্রথমে বলেছিলাম যে we wanted to solemnly resolve India into a sovereign democratic republic. Sovereign democratic republic. তাহলে তিনটে কথা এখানে আছে, এর প্রাথমিক ব্যাখ্যা সবার জানা, আমি এখনই এই তিনটে কথার ব্যাখ্যায় যাচ্ছি না। তো পরবর্তী সময়ে 1976 সালে সংবিধানের 42তম সংশোধনীর মধ্যে দিয়ে এটাকে একটু এক্সটেন্ড করা হয়, এক্সপ্লিসিটলি আরো দুটো প্রিন্সিপালকে এর সঙ্গে অ্যাড করা হয়। বলা হয় যে উই ওয়ান্টেড টু রিজলভ ইন্ডিয়া into a sovereign, socialist, secular, democratic republic. তাহলে দুটো আইডিয়ালের কথা এখানটা আমরা যোগ করলাম। পুরো ছবিটা দাঁড়ালো কি যে আমরা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গঠন করতে শপথ নিচ্ছি বা সংকল্প নিচ্ছি, বা আমরা এগুলোকেই আমাদের অবজেক্টিভ হিসেবে, আমাদের ভ্যালুজ হিসেবে আমরা গ্রহণ করছি, ভ্যালুজ অফ হাইয়েস্ট ইম্পর্টেন্স। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ সাংবিধানিক মূল্যবোধ। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা আরো অনেকগুলো কথা প্রিএম্বলে বলেছি, এগুলোকে আলাদা করে আমি এখনই ব্যাখ্যায় যাচ্ছি না। সেটা কি, আমরা আরো অন্তত 4টে বিষয়কে জোরের সঙ্গে উত্থাপন করেছি। কি কি 4টে বিষয়? জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, ফেইথ, বিলিফ অ্যান্ড ওয়ার্শিপ, equality of status and opportunities, fraternity, signifying the dignity of the individual, unity of the nation, and integrity. তাহলে খুব সংক্ষেপে these are the core values enunciated in our constitution. এবার যদি একটুখানি আমরা ভাঙার চেষ্টা করি, এই যে মোটা দাগের আগের 5টা আর পরের 4টে আর তার সাবডিভিশন গুলো, যেটা আমি অলরেডি বললাম, এটাই হচ্ছে মূল ভ্যালুজ, যেটা আমাদের সংবিধানটা দাঁড়িয়ে আছে, যার উপর দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে।
আর টাইম টেস্টেড কথাটা বলেছি কেন, আমি মনে করিয়ে দেব অধ্যাপক রাম গুহর একটা বিখ্যাত বইয়ের কথা, যা অনেকেই জানো, ইন্ডিয়া আফটার গান্ধী। সেই বইতে রামগুহ খুব মারাত্মক অনেক কথাবার্তা বলেছেন। তো আমি বলবো, যারা ওই পড়ার ভয়ে আগে ভাগে এই কথা বলেই রাস্তা করে ফেলো যে আমি ইংরেজি পড়তে পারি না, তাদের জন্য দুঃসংবাদ যে রামগুহর বইটা বাংলায় পাওয়া যায় এবং অত্যন্ত সুখপাঠ্য, খুব ভালো বই। অত ভালো বই খুব কম লেখা হয়েছে। রামগুহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ভারতবর্ষ অস্বাভাবিক এক নেশন, এই অধ্যায়ের নাম অস্বাভাবিক এক নেশন, অর্থাৎ এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, জাতি ব্যবস্থা আমরা গড়ে তুলেছি যেটা খুব সহজ স্বাভাবিক পথ ধরে আসেনি। ভাঙনের গান গেয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, দেশ ভাগের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত ছিল, নানা ধরনের সংঘর্ষের ঐক্যের কথা তিনি বলেছেন, ঐক্য, অ্যাক্সিস অফ কন্ট্রাডিকশন, সেগুলো নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। কি কি? সেখানে ধর্মীয় বিভাজন, জাতপাতগত বিভাজন, ভাষাগত বিভাজন, শ্রেণীগত বিভাজন, আরো অনেক আছে, প্রধানত চারটে। এগুলো অ্যাক্সিস অফ কন্ট্রাডিকশন, এবং প্রতি মুহূর্তে বুকের মতো দুরু দুরু করে, এই বুঝি দেশটা ভেঙে গেল। আমি আজকের কথা বলছি না, আমি শুরুর কথা বলছি। উনি একটা খুব ভালো বাংলা, মানে ওনার কথা ট্রান্সলেশনটা যিনি করেছেন খুব ভালো করেছেন। তিনি লিখেছেন, হৃদয় চাইছে আমরা এক হই, বাস্তবতা দেখাচ্ছে এক থাকা বড় কঠিন। এই যে একটা দোলাচল জায়গা, সেই দোলাচলের জায়গা থেকে একটা বড় ধাক্কা আমাদের সামনে আসলো, যখন মনে হলো আর বোধহয় টিকলো না, আমাদের গণতন্ত্রটা ভেঙে পড়লো। টাইমস পত্রিকার একদল সাংবাদিক 70-এর দশকে নির্বাচন কভার করতে এসে বলে গেলেন যে আমরা ভারতের শেষ গণতান্ত্রিক নির্বাচন কভার করতে এসেছি। তার আগেই সেলিং হ্যারিসনের মতো লোক বই লিখে ফেলেছেন, ইন্ডিয়া দি মোস্ট ডেঞ্জারাস ডিকেডস। কিন্তু টাইম টেস্টেড কেন বলছি? এই ভেঙে গেল, এই ভেঙে গেল, শোরগোল উঠলো, কিন্তু আমরা দাঁড়াতে পারলাম, আমরা টিকে গেলাম। শুধু নয়, তৃতীয় বিশ্বের গণতন্ত্রগুলোর মধ্যে আমরা একটা ব্যতিক্রম সৃষ্টি করে আপন মহিমায় বিশ্বকে জানান দিতে পারলাম। কনস্টিটিউশনাল ভ্যালুজ নিয়ে আলোচনায়, পলিটিক্যাল প্র্যাকটিসে যাওয়ার আগে এই প্রশ্নটা আমাদের করতে হবে, কোন মন্ত্র বলে? যাই যাই করেও আমরা থেকে গেলাম, শুধু থেকে গেলাম না, সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়লাম, কোন মন্ত্র বলে? আপাতত আমি বলবো, পরে আলোচনায় আসবো, যে এই যে আমাদের কনস্টিটিউশনাল ভ্যালুজ, এই ভ্যালুগুলোর মধ্যেই আমাদের শক্তির উৎসটা নিহিত রয়েছে। আমরা কনস্টিটিউশনের মধ্যে বিধৃত যে আইডিয়াল গুলো, এগুলো যে কেবল নিস্তরঙ্গ কতগুলো শব্দ মাত্র নয়, নির্জীব কতগুলো শব্দ মাত্র নয়, এগুলোর মধ্যেকার যে ভায়াবিলিটি, তা আমাদের শক্তি জুগিয়েছে লড়াই করতে।
এবং আমরা যে বেঁচে আছি, আমরা যে আছি, আমরা যে সগৌরবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়ে আছি, তা কিন্তু এই কনস্টিটিউশনাল ভ্যালুগুলোকে আমরা বুক দিয়ে রক্ষা করতে পেরেছি কম বেশি, তার জন্যই এটা সম্ভব হচ্ছে। কম বেশি কেন বলছি? আমি কথা বলতে পারবো না যে আমাদের এই ভ্যালুগুলোকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, আমাদের কোনো অ্যাবারেশন ছিল না, আমরা একেবারে ফার্স্ট বয় সবসময় থেকে গেছি, 100% নম্বর পেয়ে আমরা এগিয়ে গেছি সবসময় না। ঝড়ঝাপটা গুলো এসেছে, তাকে আমরা বলছি চ্যালেঞ্জেস। সেই চ্যালেঞ্জেস গুলোকে আইডেন্টিফাই করার যে চেষ্টা, সেই চেষ্টাটাও পাশাপাশি থেকেছে এবং সেখান থেকেই লড়াই হয়েছে। সেই লড়াইয়ে আমরা এখনো পর্যন্ত কম বেশি জিতে আছি। কম বেশি জিতে আছি বলেই আমাদের দেশ, আমাদের সংহতি এখনো অটুট রয়েছে। যাই হোক, আমি আইডিয়াল গুলো নিয়ে আরো কিছু বলে পলিটিক্যাল প্র্যাকটিসের দিকে যাব। তা আইডিয়াল গুলো নিয়ে বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে সোভারেন্টি সময়ের হাত ধরে তার ধ্যান ধারণা বদলেছে। অ্যাজ অ্যান আইডিয়াল সোভারেন্টি আজকে কোথায় দাঁড়িয়ে আছে এটা বুঝতে গেলে আমাদের শুধু ভারতের দিকে তাকালে হবে না, আমাদের বিশ্বময় দৃষ্টিটাকে প্রসারিত করতে হবে। এবং কিভাবে? সার্বিকভাবে একটা আইডিয়াল হিসেবে সোভারেন্টির ক্ষয় হয়েছে, ডিক্লাইন ঘটেছে, স্টেট সোভারেন্টি কিভাবে অবসিত হয়েছে সেটাকে বুঝতে হবে। এবং তবেই আমরা আমাদের সোভারেন্টি যে ধারণাটা কতটা ভায়াবল হিসেবে আমরা ধরে রাখতে পারছি তার বিচার করতে হবে। এরকম একটা আলোচনায় এই বিচারটা সম্পূর্ণ হতে পারে না। তবে এইটুকু আমরা বলতে পারি যে এই বিশ্বায়নের এই সময়ে বা দুঃসময়ে আমরা কিন্তু কম বেশি আমাদের নিজস্বতা বজায় রাখার জন্য আমরা চেষ্টা করছি। We are struggling very hard to maintain our sovereign existence in spite of so many hurdles. এখানেও আমাদের চ্যালেঞ্জ গুলো কিন্তু কম নয়। আপাতত এইটুকু বলি, ডেমোক্রেসিকে আমরা কিভাবে দেখব? আলাদাভাবে ভারতীয় গণতন্ত্রের হাল হকিকত নিয়ে আমাদের আলোচনাটা প্রাসঙ্গিক। ওই কথাটা পুরনো বস্তা পচা, ওই কথাটা আমাদের সবকিছু বলে দিতে পারে না। আমরা আব্রাহাম লিঙ্কনকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, মাথা নিচু করে আমরা বলি, জাস্ট কোটিং দ্য ডেফিনিশন অফ আব্রাহাম লিঙ্কন মে নট লিড আস টু এ ভেরি গ্রেট এক্সটেন্ট। একটা রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্র শুধু নয়, ডেমোক্রেসি অ্যাজ এ ওয়ে অফ লাইফ, একটা জীবন ধারা হিসেবে গণতন্ত্রকে আমরা কতটা প্রসারিত করতে পারছি। একটা কথা বলার খুব লোভ হচ্ছে, দেখো, আমাদের জানা উচিত, দুটো কথা আমরা খুব মুখস্থ করি, কিন্তু মুখস্থও থাকে না, ভুলে যাই, আর তার মানেও বুঝি না। একটা কথা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ইজ এ ডাইনামিক ডিসিপ্লিন, রাষ্ট্রবিজ্ঞান এটি গতিশীল বিজ্ঞান। এই বারবার এই কথাটা উচ্চারণ করতে করতে ঝিমুনি এসে গেল, ঢুলে পড়লাম, কপালে একটা ঠোকর খেলাম, বড় একটা আলু তৈরি হলো কপালে।
কিন্তু ডাইনামিজমটা কোথায়, পরিবর্তনটা কোন জায়গায় ঘটছে, এইটা যদি আমরা নজর করতে না পারি তাহলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়াই বৃথা। এক। 2 নম্বর, সোশ্যাল বেসিস অফ পলিটিক্স আমরা মুখস্থ করি, রাজনীতির সামাজিক ভিত্তি, কিন্তু ভাবি না আচ্ছা রাজনীতিটা কোথায় অপারেট করে, রাজনীতিটা কি মহাশূন্যে ক্রিয়াশীল, নাকি একটা সমাজ কাঠামোর মধ্যে রাজনীতিটা কাজ করে। জলের নিজস্ব কোনো আকার আকৃতি থাকে না, যে পাত্রে জলটা রাখা হয় জল সেই পাত্রের আকার ধারণ করে। তাই সংবিধানে কি লেখা আছে সেটাও সব সময় শেষ কথা বলে না, বাস্তবে কি ধরনের সামাজিক অবস্থায় আমরা থাকি, সেই সমাজে কোন কোন বিষয়গুলো লোকে খায়, কোন কোন বিষয়গুলো দিয়ে লোকের মাথাটাকে নষ্ট করে দেওয়া যায়, তা কিন্তু রাজনীতিকে প্রভাবিত করে, ভালোটাও নিশ্চয়ই করে। তা এইখানে দাঁড়িয়ে এটা বুঝতে হবে আমাদের সংবিধানে কোথাও রাম জন্মভূমি বাবরি মসজিদ লেখা নেই, কোথাও উচ্চবর্গ নিম্নবর্গ নিয়ে নানা ধরনের কথা সামান্য একটু আছে, কিন্তু কোথাও বিস্তারিত বলা নেই। কিন্তু এগুলো বাদ দিয়ে তো রাজনীতি হয় না, জাতপাতের কথা, ধর্মের কথা, আরো নানা ধরনের সংকীর্ণতার কথা, এগুলো নিয়ে তো রাজনীতি হয়। তাহলে ওই জন্যে গণতন্ত্রকে যদি আমি সামাজিক ক্ষেত্রে সম্প্রসারিত করতে না পারি, গণতন্ত্রকে যদি জীবনধারা হিসেবে গ্রহণ করতে না পারি, তাহলে আমরা গণতন্ত্রের প্রকৃত নির্যাসটাকে গ্রহণ করতে পারবো না, বুঝতে। ভারতীয় সমাজে গণতন্ত্রের যে মূল্যবোধ আমরা আশ্রয় করেছি তাকে রক্ষা করার ক্ষেত্রে, তাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে আমাদের গভীর আলোচনা বা অভিনিবেশের দরকার আছে। তবে হ্যাঁ, গোল গোল করে বলা যায় যে বড় ধাক্কা এসেছিল ৭৫ সালে জরুরি অবস্থা ঘোষণার মধ্যে দিয়ে, এবং শেষ পর্যন্ত আমরা অন্তত এইটুকু করতে পেরেছি যে আমাদের রাজনৈতিক নেতাদের একটা লেসন শেখাতে পেরেছি, সেটার নাম হচ্ছে লেসনস অফ ইমার্জেন্সি। জরুরি অবস্থার থেকেও কঠিন বড়ি তারা আমাদের খাওয়াতে পারে, কিন্তু জরুরি অবস্থা জারি করতে গেলে যে বুকের পাটা লাগে সেই বুকের পাটা কিন্তু ৭৫ সালের পরে আর কোনো শাসকের হয়নি। And that is the lessons of democracy, one of the issue. তাহলে ওখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি কতদূর পর্যন্ত এই নির্বাচনী গণতন্ত্রটাকে আমরা চলতে দেব বা দেব না, তার একটা লিমিট একটা আমরা বেঁধে দিতে পেরেছি। তো যাই হোক, তাই গণতন্ত্র কথাটার যে ব্যাপকতা, সেই ব্যাপকতার নিরিখে আমাদের দেখতে হবে। রিপাবলিক নিয়ে আমি কিছু বলছি না, যদিও অনেক কিছু এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, নট ক্ষুদ্র আছে। এখানে নির্বাচিত রাষ্ট্রপতির কথা, রাজা বা রানী না থাকার কথা, কিন্তু রাজা বা রানী না থাকার কথাটা তো ওই বংশানুক্রমিকতার কথা থেকে আসে, সেসব কি চলে গেছে নাকি? অতএব সবটা ভালো এটা ভাবার কোনো কারণ নেই, মূল্যায়নে ধরা পড়বে। আমি যাচ্ছি সমাজতন্ত্র। কেন ১৯৭৬ সালে সমাজতন্ত্র কথাটাকে নিয়ে আসা হলো, ঠিক ঠিক আনা হলো কিনা, কেন ওই সময়ে সেকুলারিজম কথাটাকে নিয়ে আসা হলো, ঠিক ঠিক আনা হলো কিনা, আজকের আনন্দবাজার বা অন্যান্য কাগজেও আছে। কারণ
সুপ্রিম কোর্ট গতকালই একটা যুগান্তকারী রায় দিয়েছে, যেটা নিয়ে কিছু কথা আমাদের বলতেই হবে আজকের আলোচনা। যে কেউ কেউ মনে করছেন যে এই দুটো কথা শব্দ সংবিধানে অন্তর্ভুক্ত করে ঠিক হয়নি, কিন্তু সুপ্রিম কোর্ট আমাদেরকে গতকালই বলেছে যে এই দুটো আমাদের সংবিধানের স্পিরিটের সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ, তাই এটাকে বাতিল করার কোনো প্রশ্ন ওঠে না। বরং যে মামলাটা হয়েছে সে মামলাটাকেই তারা বাতিল করেছেন। অনেকেই বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা কোথায়। আমি বলি এটা নিয়ে বিতর্ক হওয়া উচিত, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। এত সহজ এর প্রশ্নের উত্তরটা নয়, এটাই আমি মনে করিয়ে দিতে চাই। সেকুলারিজম, দি ভেরি ফেব্রিক অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধানের অন্যতম ব্যাকবোন, এটা রাখা ঠিক হয়েছে কি হয়নি, ঠিকভাবে আইন মেনে সংবিধানে ইনকর্পোরেটেড হয়েছে কি হয়নি, এ নিয়ে তর্ক বিতর্ক তার মধ্যে আমাদের ঢুকতে হবে। আমি শুধু আপাতত এটুকু বলি যে আচ্ছা, এই ধর্মনিরপেক্ষতা, অবশ্য সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা হয় কিনা সেটা নিয়ে আমার ডাউট আছে, কেননা সেকুলারিজম ইজ অ্যান ওয়েস্টার্ন কনসেপ্ট। ইন্ডিয়ান কনটেক্সটে তার একটা আলাদা মানে আছে। ওয়েস্টার্ন কনটেক্সটে সেকুলারিজম হচ্ছে যুক্তির জয়, বিশ্বাসের ক্ষয়। সেখানে ধর্মের কোনো বিষয় নেই, সেখানে সবকিছুই হচ্ছে মান্ডেন বা পার্থিব বিষয় নিয়েই আলাপ আলোচনা। ঈশ্বর সম্পর্কে আলাপ আলোচনা কথা সেখানে নেই। কিন্তু ভারতের কনটেক্সটে এক্ষেত্রে গান্ধীজি আমাদের কানে কানে বলেছিলেন সর্বধর্ম সমভাব। এটাই হচ্ছে আমাদের দেশে সেকুলারিজমের মূল কথা। ইকুইডিস্টেন্স ফ্রম অল রিলিজিয়ন্স, ইকুয়ালিটি অফ রিলিজিয়ন্স, যার মূল শব্দটা হচ্ছে টলারেন্স, সহিষ্ণুতা। তা আমার বক্তব্য এটা যে সেকুলারিজম শব্দটা 46 সালে যে দলিলটা আমরা গ্রহণ করলাম, সেই দলিলের প্রিয়াম্বলে ছিল কি ছিল না, এই বিতর্ক যারা করছেন তারা কি অনুগ্রহ করে এ কথাটি বলবেন যে সেকুলারিজম বলতে যা আমাদের সংবিধানে বোঝানো হয়েছে তার মূল বক্তব্যগুলি আমাদের মূল সংবিধানের মধ্যে নানা ধারা উপধারায় বিধৃত ছিল কি ছিল না। আমার চিন্তিত কন্টেনশন এটাই, তোমরা মিলিয়ে দেখবে যে সেকুলারিজম বলতে সংবিধান প্রণেতারা যা বুঝিয়েছিলেন সেই কথাগুলো কিন্তু সংবিধানে শুধুমাত্র ফ্রিডম অফ কনসায়েন্সের অধ্যায় নয়, শুধু 25 নম্বর ধারায় নয়, সংবিধানের নানা ধারাতে তা কিন্তু বিন্যস্ত ছিল। শুধু 19 ধারাতে নয়, চিন্তা বা মত প্রকাশের বা বিশ্বাসের স্বাধীনতার মধ্যে নয়, সংবিধানের নানা জায়গাতে তা কিন্তু বিধৃত ছিল। তাহলে আমরা যখন এই ভ্যালুগুলোকে যখন এক্সপ্লেন করছি, তখন তার ব্যাপ্তিটা, তার প্রসারতাটা, তার গভীরতাটা, এটা আমাদের মূল্যায়ন করতে হয়। যেমন আমরা জাস্টিসের কথা এসেছি, জাস্টিস কাকে বলে? ন্যায় অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এ নিয়ে তো নানা কথা হতে পারে। তা সেখানে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, এই তিনটে শব্দ যোগ করার ব্যঞ্জনাটা কোথায়? এই প্রশ্নটা না করলে, যে না করবে তাকে আমি রাষ্ট্রবিজ্ঞানের নিষ্ঠ ছাত্র হিসেবে গণ্য করব না।
তাহলে জাস্টিস বলাটা যথেষ্ট মনে করেননি আমাদের সংবিধান প্রণেতারা, তার সঙ্গে জুড়ে দিয়েছেন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যালের কথা। মাথায় রাখতে হবে। লিবার্টি যখন বলছেন, স্বাধীনতার কথা, লিবার্টি অফ থট বলছেন, লিবার্টি অফ এক্সপ্রেশন, আবার ফেইথ, ওয়ার্শিপ, বিলিফ, এই শব্দগুলো জুড়ে দিচ্ছেন প্রিয়াম্বলের মধ্যে। এক একটা শব্দের বহুধা বিস্তৃত অর্থ আছে। আমাদের কিন্তু সেই অর্থগুলোর কথা আজকের দিনে নতুন করে মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা বুঝতে পারবো আমাদের ফোরফাদাররা আমাদের কি দিয়ে গেছেন, কি সুচিন্তিত মূল্যবোধ আমাদের তারা দিয়ে গেছেন। অতএব দিজ আর দা আমার কোর ভ্যালু নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটাকে আমি আর টেনে নিয়ে যেতে চাইছি না। তা এই কোর ভ্যালু গুলোকে সামনে রেখে এবার চ্যালেঞ্জেস এর কথায় আসি। তা এই যে আমাদের যে চ্যালেঞ্জ, গত ৭৮ বছরে বারবার চেষ্টা হয়েছে আমাদেরকে ডিরেইল করার, কোর ভ্যালু থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া। তো এটা ঠিক, কনস্টিটিউশন ইজ এ লিভিং ডকুমেন্ট। একবার লিখে দিলে তা স্যাক্রোস্যাঙ্ক্ট হয়ে চিরকালীন হয়ে যাবে, শাশ্বত হয়ে যাবে, তা হয় না। এটা যেমন সত্যি, তেমনি পরিবর্তনের নিয়মে সবকিছুই ভালো হবে তার গ্যারান্টি আছে? ভালো মন্দ সবই তো হতে পারে। তাহলে একদিকে যেমন চেষ্টা হয়েছে আমাদের এই আইডিয়াল গুলোকে সময় উপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়ার, অন্যদিকে তেমনই চেষ্টা হয়েছে বিশেষ রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি, শ্রেণী, জাতি, তাদের সুবিধে বা অসুবিধের জন্য আমাদেরকে মূল লক্ষ্য থেকে বিচ্যুত করার। তাহলে দুরকম প্রক্রিয়াটাকেই আমাদের বিচার বিশ্লেষণে আনতে হবে। যেমন সময়ের হাত ধরে আমাদের এগিয়ে যেতে সহায়তা করছে যে শক্তিগুলো, যে ফোর্সগুলো, সেগুলো যেমন আমাদের চিন্তায় আসবে, তেমনি আবার সময়ের সাথে সাথে আমাদেরকে কক্ষচ্যুত করার যে চেষ্টা হচ্ছে, সেটাকেও আমাদের নজরে রাখতে হবে। হ্যাঁ, এটাও বিতর্কিত যে বিভিন্ন সময়ে যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে, অনেক হয়েছে আমরা জানি। তো এতগুলো অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা গোটা মাস ধরে করলেও শেষ হবে না, আমি যাচ্ছি না। সেই অ্যামেন্ডমেন্ট গুলো নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন আছে সংবিধানের ধারা, উপধারা সংশোধন, সংযোজন, পরিমার্জন নিয়ে আসা বিভিন্ন মামলায়। এগুলোর মধ্যে দিয়ে আমাদের যে ঘোষিত যে লক্ষ্য, যে মূল্যবোধ, সেই মূল্যবোধের রাস্তায় আমরা কতটা এগোতে পারলাম, কতটা পারলাম না, সেটা আমাদের বিশ্লেষণ সাপেক্ষ। এবং এটা বিশ্লেষণ করতে গেলে আমরা দেখব যে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে এসছে। আমরা অনেক সময় গুলিয়ে ফেলেছি যে কনস্টিটিউশনাল মোরালিটি আর পাবলিক মোরালিটি। কনস্টিটিউশনাল মোরালিটি সাংবিধানিক নৈতিকতা এবং জনজীবনের যে নৈতিকতা, এর মধ্যে কোথায় তো করোবরেস্ট করছে, কোথায় ডাইভার্জেন্স হচ্ছে। তাহলে এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই আমরা কিন্তু ৭৮ বছর আমরা পার করে এসেছি। এটার মধ্যে একটা বড় চ্যালেঞ্জের যে জায়গা, সেই চ্যালেঞ্জের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এখানে দ্বিতীয় যে বিষয়টা, আমি অ্যামেন্ডমেন্টে ঢুকবো না বলেছি, ঢুকিও নি, বা যে
কনস্টিটিউশনাল লিটিগেশনস, সংবিধান নিয়ে যে মামলা, যেখানে নৈতিকতার কথাটা বড় করে এসেছে। একটা একটা ফ্রেজ বোধহয় আমি উল্লেখ করতে পারি ছেড়ে যাওয়ার আগে, সেটা কি? বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। বারবার বিভিন্ন মামলায় এই কথাটা এসছে। 368 নম্বর যে ধারা, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেখানে পার্লামেন্টের যে অধিকার, এটা নিয়ে অনেক ঝগড়া আমরা করেছি। অনেকগুলো মামলা, সেই গোলকনাথ থেকে, কেশবানন্দ থেকে, মিনার্ভা মিলস থেকে, আরো কত মামলায় আমরা করেছি, একেবারে কাল পর্যন্ত আমি, সেখানেও এসছে বেসিক স্ট্রাকচার সম্পর্কিত কথা। তা সংবিধানের এই যে মৌলিক কাঠামোটা বলতে কি বোঝায়? কোন সর্ববাদী সম্মত মত আছে কিনা আমি জানি না, যে আমরা কোথাও একমত হতে পারলাম কিনা যে সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে এই জিনিসটা পড়ে আর এই জিনিসটা পড়ে না। কিন্তু আমাদের মনে হয়, তার বিরুদ্ধে কথা বলতে যে কেউ পারো তোমরা, সেটা হচ্ছে যে প্রিয়াম্বল একটা লিগ্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন না হলেও প্রিয়াম্বলটাকে এক্ষেত্রে একটা গাইডিং নর্ম হিসেবে আমরা বোধহয় গ্রহণ করতে পারি। এটাকে অনুসরণ করলে এই ভ্যালুস গুলো আমাদের সামনে আসে। অবশ্য আরো অনেক কিছু আছে, তার সঙ্গে আমাদের ফেডারেল স্ট্রাকচারের কথা আছে, আমাদের আরো অন্যান্য নানা বিষয় আছে, আমি যাচ্ছি না তার। তো এইখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের বোধহয় এই কথাটা জোরের সাথে বলার সময় এসেছে যে আমাদের সংবিধান রচয়িতারা যে লক্ষ্য পথে আমাদের এগিয়ে দিতে চেয়েছেন, আমরা সেই লক্ষ্য পথ থেকে বিচ্যুত হইনি। তার জন্যই আমরা এখনো নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে পেরেছি। আগামীতেও আমরা সেই মৌলিক যে লক্ষ্যগুলো, বেসিক ভ্যালুস, কোর ভ্যালুস, আমরা তার থেকে বিচ্যুত হতে চাই না। সেটাই আমাদের মৌলিক কাঠামোর মধ্যে পড়ে। এবং সেখানেই এসে এটা একটা বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়া as a plural country, ইন্ডিয়া as a plural country, আমরা বহু মাল্টি কালচারালিজমের কথা আমরা মুখস্থ করছি বই পড়ে, বহু সংস্কৃতিবাদের কথা। পৃথিবীর সমস্ত পণ্ডিতরা এক বাক্যে বলছেন যে ইন্ডিয়া ইজ এ টাইপিক্যাল এক্সাম্পল অফ এ মাল্টিকালচারাল কান্ট্রি, মাল্টিকালচারাল এন্টিটি। বহু সংস্কৃতিবাদী একটা ব্যবস্থা হচ্ছে ভারত। কোথায় কোন পণ্ডিতরা বলছে সেটাকে আমরা বড় করব কেন? আমাদের যে পূর্বাপর যে প্রজ্ঞা, দেশীয় যে প্রজ্ঞা, সেখান থেকেও যেমন এই মেসেজ পাচ্ছি, আমাদের চারপাশের যে এলাকা, সেখানে আমাদের দৃষ্টিটা প্রসারিত করতেও আমরা সেই মেসেজটা পাচ্ছি। সেইটাকেই তো কোডিফাই করতে গিয়ে রবীন্দ্রনাথ আমাদের বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে এই যে কম্পোজিট যে ক্যারেক্টার অফ দ্য কান্ট্রি, এটাকে মাথায় রেখে যদি গণতন্ত্রের চাষবাসটাকে আমরা একটু ধরার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের বেসিক ভ্যালুর সঙ্গে তার যে সমরূপতা কোথায় সেটা আবিষ্কার করতে পারবো। আজকে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই বেসিক আইডেন্টিটি অফ আওয়ার কান্ট্রি রিফ্লেক্টেড ইন হার প্লুরাল ক্যারেক্টার, এই জায়গাটা আঘাত করার চেষ্টা। আজকের যে মামলাটার কথা আমি বলছিলাম, যিনি বা যারা এই মামলাটা করছেন, তারা এই বেসিক ক্যারেক্টারটাকে আমাদের ভুলিয়ে দিতে চাইছেন।
এই জায়গাটা থেকে আমাদের সমস্যা। আজকে প্রশ্ন আসছে, কখনো এক দেশ এক আইনের কথা, কখনো এক দেশ এক ভোটের কথা ইত্যাদি নিয়ে প্রশ্ন আসছে। তাহলে এই বিষয়ের মধ্যে আমি ঢুকছি না, কিন্তু আমি একথা তো নিশ্চিতভাবে বলবো যে এটাও আজকে বড় চ্যালেঞ্জ। সেকুলারিজম অ্যাজ অ্যান আইডিয়াল অফ আওয়ার কনস্টিটিউশন, সেটা থাকবে কি থাকবে না, এই প্রশ্নটার সঙ্গে আমাদের জড়িয়ে আলোচনা করতে হবে। ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল কান্ট্রি, আমরা যাকে ইউনিটি ইন ডাইভার্সিটি বলি, আমাদের ঐক্যের শক্তিটা যেখানে নিহিত আছে, সেটাকে অস্বীকার করে আমরা আমাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা কতটা আমরা ধরে রাখতে পারবো, আমাদের যে গৌরব বিশ্বের দরবারে, তাকেই বা কতটা ধরে রাখতে পারবো। তাই এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের ইকুয়ালিটি, এটা নিয়েও একটা বড় চ্যালেঞ্জের সামনে আমরা আছি। এখন ইকুয়ালিটি বলতে কি বোঝায়? মুড়ি মিছরি এক দর, তার নাম কি ইকুয়ালিটি? বোধ করি নয়। আম্বেদকরের কথা তো বলতেই হয়। 1949-এর 26শে নভেম্বর আম্বেদকর যে বক্তৃতা করেছিলেন সংবিধান পেশ করতে গিয়ে, সেখানে তিনি একটা কথা বলেছিলেন, অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটি কথা যে আমরা এমন এক ইতিহাসের এমন একটা পর্বে আমরা প্রবেশ করছি যখন রাজনীতিগতভাবে আমরা তো সবাই সমান, কিন্তু সামাজিকভাবে আমরা অসমান। তাহলে এই যে অসমতার জমিতে সমতার চাষবাস কেমন হবে? অসম সামাজিক বিকাশ কি করে রোধ করা যাবে? রবীন্দ্রনাথের কথায়, রইল যারা পিছন টানে তারা যাতে আমাদের পিছনে না টানে, তার জন্য কি ব্যবস্থা নেওয়া যাবে? এ নিয়ে অনেক ঝগড়াঝাটির পর আমরা সংরক্ষণ ব্যবস্থার কথা আমরা বলেছি এবং স্পেশাল প্রভিশন আমাদের সংবিধানের মধ্যে রেখেছি। আজকে সংরক্ষণ এবং সংরক্ষণ বিরোধিতা, এগুলো একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে হাজির করেছে। অন্য এক ধরনের সংরক্ষণ র্যাম্পেন্ট হয়েছে, তার বিরুদ্ধে কি আমরা কথা বলছি? সেই সংরক্ষণটা কিসের? ধনীর দুলালদের জন্য সংরক্ষণ। পয়সা থাকলে যে কোনো কোর্সে ভর্তি হওয়া যায়, পয়সা থাকলে চাকরি পাওয়া যায়, পয়সা থাকলে বড়লোক হওয়া যায়, পয়সা থাকলে জীবনের সব সুখকে করায়ত্ত করা যায়। হ্যাবিটেশন ফি, ম্যানেজমেন্ট কোটা, প্রাইভেট ইনস্টিটিউশন, সেখানে জয়েন্ট এন্ট্রান্সের মতো পরীক্ষার কি মূল্য আছে? যারা সংরক্ষণ বিরোধী আন্দোলন করছেন তাদের অনেকেই আবার ম্যানেজমেন্ট কোটা বা অমুক তমুক কোটায় তারা গিয়ে প্রাইভেট কলেজগুলো থেকে তারা ডিগ্রি অর্জন করে তারা চাকরি বাকরি সবকিছু হাসিল করছেন। তাহলে সামাজিক সমতা কোত্থেকে আসবে? এই প্রশ্নটাও আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের রয়ে গেছে, যা কনস্টিটিউশনাল আইডিয়াল অ্যান্ড রিয়েলিটি এর মধ্যে একটা ডাইকোটমি, সেই ডাইকোটমি একটা তৈরি করছে। আমাদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় একটি শব্দে ধরে ফেলা যায়, সেটাকে আমরা বলি ডি ইনস্টিটিউশনালাইজেশন। গণতন্ত্র বললে গণতন্ত্র হয় না। গণতন্ত্রকে সাস্টেইন করতে গেলে, গণতান্ত্রিক ব্যবস্থাটাকে যথার্থ অর্থে চালু রাখতে গেলে আমাদের প্রতিষ্ঠানগুলো
তৈরি করতে হয়, প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। আমরা গণতন্ত্রের এই প্রাতিষ্ঠানিকতাকে আইনগতভাবে এখনো ধরে রাখতে পেরেছি, এটা আমাদের আত্মশ্লাঘার বিষয়। আমাদের নিয়মিত নির্বাচন হয় এখনো, একটা ব্রেক হয়েছিল বলেছি ইমার্জেন্সির সময়, কিন্তু এখনো নিয়মিত নির্বাচন হয়। যারা ভোটে যেতেন তারা সরকার গড়েন। আমাদের কোর্ট আছে, আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে, আমাদের উইমেন কমিশন আছে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রতিষ্ঠান আমাদের সামনে আছে। কিন্তু সত্যি কি প্রতিষ্ঠানগুলো আছে? সত্যি কি প্রতিষ্ঠানগুলো আছে? পার্লামেন্টে কি কতদিন অধিবেশন হয়? সেই অধিবেশনে কতটা সিদ্ধান্ত হয়? প্রাধান্যকারী রাজনৈতিক দল ইউজার্ভ করছেন না তো প্রতিষ্ঠানের ক্ষমতাকে? প্রতিষ্ঠানের ক্ষমতাকে প্রাধান্যকারী রাজনৈতিক দলগুলো নিজেদের কুক্ষিগত করছেন। তাই পার্লামেন্টে কি আলোচনা হচ্ছে এটা বড় কথা নয়। পার্টি ইন পাওয়ার, যেখানে যে পার্টি আছে, পার্টি ইন পাওয়ার যে ডিসিশন নেবে, পার্লামেন্ট তার কিরণক। গান্ধীর কথা মনে পড়ে, গান্ধী বলছেন পার্লামেন্টটা কি? ইম্পোর্টেন্ট প্রস্টিটিউট। আমি বলছি না, গান্ধীজি বলছেন। কেন বলছেন? যে এই যে আপনারা জানেন গান্ধীজি দলহীন গণতন্ত্র এসব বলতেন টলতেন, তার বাস্তবতা নিয়ে আমারও সন্দেহ আছে, কিন্তু তিনি কি বলছেন? পার্টি ইন পাওয়ার যেমন ভাবে চালায়, এই প্রতিষ্ঠানগুলো তেমন ভাবে চলে। তাহলে পার্লামেন্টে গিলোটিনে বিল পাস হয়, বিল নিয়ে আলোচনা হয় না। পার্লামেন্টে জরুরি বিষয়ের আলোচনায় মন্ত্রিসভার সদস্যরা নিয়মিত হাজির হন না। পার্লামেন্টের কার্যসীমা কমে আসছে, ডিক্লাইন অফ পার্লামেন্ট একটা আলোচনার বিষয়। শুধু কি পার্লামেন্ট, কমিশন টমিশন ইত্যাদি, এগুলো হচ্ছে পার্টি ইন পাওয়ার, তার এক্সটেন্ডেড হ্যান্ডস। যে দল যেখানে ক্ষমতায়, সেই দল তার নিজের লোকজনদের দিয়ে এই কমিশনগুলো ভরাট করছেন। তাই কমিশনগুলো সুবিচার আমাদের দিতে পারছে না। সে হিউম্যান রাইটস কমিশন হোক, নারী কমিশন হোক, শিশু কমিশন হোক, বা তফসিল কমিশন হোক, যে কোনো জায়গায় এগুলো ইনস্ট্রুমেন্টস অফ পলিটিসাইজেশন হয়ে গেছে। আমাদের সিবিআই সিআইডি পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টস। তবে একটা শব্দে, এরকম উদাহরণ সারা রাত ধরে দিয়ে যাওয়া যাবে, এর একটা শব্দে কথাটা হচ্ছে ডি ইনস্টিটিউশনালাইজেশন। তাহলে ডেমোক্রেসি উইদাউট ভায়াবল ইনস্টিটিউশন, হাউ ক্যান ইট অপারেট স্মুথলি? তাই পলিটিক্যাল প্র্যাকটিসের দিক থেকে এটা খুব ইম্পর্টেন্ট। কোর্টের কথা, কিছুদিন আগে একটা জায়গায় বক্তৃতা করতে গেছি, তো প্রিন্সিপাল নিজে প্রশ্ন করছেন যে স্যার এখন তো মনে হচ্ছে কোর্ট হচ্ছে সেভিয়ার, তা আপনি কি মনে করেন কোর্ট শেষ রক্ষা করতে পারবে? আমি বিনয়ের সাথে বললাম যে এটা খুব কঠিন প্রশ্ন, উত্তর দেওয়া খুব কঠিন। তবে আমি যেভাবে বুঝি তাতে কোর্টকে রাষ্ট্রশক্তির থেকে আলাদা করে দেখার কোনো যুক্তি নেই। কোর্ট রাষ্ট্রশক্তিরই একটা অঙ্গ। যে মাপ পর্যন্ত, যে মাত্রা পর্যন্ত কোর্ট নিজেকে সক্রিয় রাখতে পারবে, সেই মাত্রা পর্যন্তই আপনি কোর্টের উপর আস্থা রাখতে পারেন। কিন্তু একটা সময়ে এসে কোর্টও কিন্তু আপনাকে ন্যায় বিচার দিতে পারবে না। এবং একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের সুপ্রিম কোর্টের জুরিসডিকশনকে খর্ব করার জন্য একাধিক যে প্রচেষ্টা, সেই একাধিক প্রচেষ্টা হয়েছে, এবং এখানে এক্সিকিউটিভ ইন্টারফিয়ারেন্স
over the activities of the court সৃষ্টি হয়েছে। তাহলে এখন যে প্রশ্নটা আমরা আলোচনা অনেকক্ষণ করেছি, আর না বাড়িয়ে বলছি যে অনেক চ্যালেঞ্জেস আজকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের পলিটিক্যাল প্র্যাকটিস, তার যে ডিভিয়েশন, সেই ডিভিয়েশনের জন্য আমরা আইডিয়াল গুলোকে যতখানি বিশ্বস্ততার সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম, রাজনৈতিক টানাপোড়েনে আমরা সবসময় একদম পারিনি তা বলিনি। আমি শুরু করেছি যে আমরা এই আইডিয়াল গুলোর জন্যই এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছি। আবার অ্যাবারেশন যেগুলো, সেগুলোই আমাদের কাছে একটা বড় ধরনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ উপস্থাপিত করেছে। এই মুহূর্তে সাজেশন হিসেবে আমি একটি কথাই বলব, সে কথাটা হচ্ছে যে দুবার তিনবার আমি উচ্চারণ করেছি শব্দটা, যে আমাদের সংবিধানের যে আইডিয়াল গুলো, ইট ইজ টাইম টেস্টেড। নাও ইট ইজ টাইম টু গো ব্যাক টু ইটস রুটস and explore its multifarious dimensions. আমাদের বোধহয় আবার এই আইডিয়াল গুলোর গোড়ায় চলে যাওয়া দরকার, তাকে নানাভাবে আমাদের বিচার বিশ্লেষণের মধ্যে নিয়ে আসা দরকার। যে অ্যাবারেশন গুলো এখানে তৈরি হয়েছে, সেই অ্যাবারেশন গুলো সম্পর্কে সচেতন হওয়া দরকার, এবং পরিস্থিতির দাবি অনুযায়ী আমাদের আইডিয়াল গুলোকে নিশ্চয়ই ঠিক যা যা বলা আছে, এটা কপি বুক নয়, কপি পেস্ট নয়, এখানে পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে মোল্ড করে আমাদের এই আইডিয়াল গুলোকে ইয়ারস্টিক ধরে নিয়ে আমাদের যদি এগিয়ে যেতে আমরা পারি, আমাদের রাজনৈতিক যে নেতৃত্ব তারা যদি এ ব্যাপারে আমাদের দিশা দিতে পারেন, তাহলেই কেবলমাত্র আগামী দিনে ভারতবর্ষ বিপদ মুক্ত হতে পারবে। অন্যথায় আমরা কিন্তু এক বিপদের দিকে নিশ্চিতভাবেই এগিয়ে যাব, যদি এই অ্যাবারেশন গুলো বিনা বাধায় এগিয়ে যায়। আমাদের দরকার আমাদের কনস্টিটিউশন, আমাদের কাছে একটা আলোকবর্তিকা, সেই আলোকবর্তিকাকে আশ্রয় করে আমরা আমাদের পথ নির্দেশিকা পরিস্থিতি অনুযায়ী খুঁজে নেব। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। যে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমি উত্তর দিতে চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দরভাবে আজকে আলোচনাটি করেছেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার, যেটা হচ্ছে যে আমাদের সংবিধানে লেখা আছে যে সার্বভৌম এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমাদের ভারতবর্ষ, কিন্তু স্যার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটাকে গণতন্ত্র কি আদৌ বলা যাবে, নাকি শুধুমাত্র এই ইলেকশন মানে ভোট কেন্দ্রিক তন্ত্র বলা যেতে পারে আর কি, যেখানে ভোটটাও একটা সেই পরিবারতন্ত্র দিয়ে আর কি প্রায় অনেকটা দেখা যাচ্ছে আর কি। এটা যদি আর কি একটু বলতেন। হ্যাঁ ঠিক। তবে আমি প্রশ্নটা খুব রেলেভেন্ট, খুব প্রাসঙ্গিক, এবং আজকের দিনে বোধহয় সব থেকে বেশি প্রাসঙ্গিক প্রশ্ন। কিন্তু আমি বলবো যে দেখো, তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার গোটা আলোচনার মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি। এখন যেটা বাড়তি বলতে পারি সেটা হচ্ছে যে দেখো, এমন একটা বাস্তব পরিস্থিতিতে আমরা রয়েছি যেখানে ইয়েস নো গোছের কোনো উত্তর হয় না। অর্থাৎ আমরা গণতন্ত্রে আছি না নেই, এই ধরনের উত্তর হয় না। এ ধরনের উত্তর দিতে গেলে আমাদের বলতে হয় যে আফটার অল উই আর মেনটেইনিং আওয়ার ডেমোক্রেটিক ক্রিডেন্সিয়াল। আফটার অল we are maintaining our democratic credential with so many aberrations of it. অর্থাৎ গণতান্ত্রিক
ব্যবস্থা বলতে এখনো পর্যন্ত ভোট কেন্দ্রিক ব্যবস্থা, এক ধরনের মেজরিটারিয়ানিজমের কথা, সংখ্যাগরিষ্ঠতাবাদ তার কথা, পিরিয়ডিক্যাল ইলেকশনের কথা, নাম্বার অফ সিটস এর কথা, এইগুলো কতগুলো মাপকাঠি হিসেবে আমরা ধরে নিই। কিন্তু আমি বারবার বলার চেষ্টা করেছি, ডেমোক্রেসি বলতে এখন আর যদি আব্রাহাম লিঙ্কনের কথাই বলি, তাহলে বলবো যে এটা জনগণের সরকার কতটা, আমরা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন দিতে পারি। জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এটুকু বলা যাবে। তো একটা কথা ওই জন্য মনে পড়ছে আমার, তো সেটা হচ্ছে উই আর ফ্রি at least once in every 5 years. Once our vote is cast, we again became enslaved for next 5 years. তখন আমাদের অবস্থা কি? আমাদের বলতে হয়, ও গড প্লিজ সেভ মি ফ্রম মাই রিপ্রেজেন্টেটিভ। আমি ঠিক বললাম কিনা জানি না, যে 5 বছরে একবার আমরা স্বাধীন, তাও কতটা স্বাধীন আমি জানি না, কেননা এই কথা তো রাজনীতিতে সবসময় হচ্ছে যে নিজের ভোট নিজে দিন। এই স্লোগানটা কেন আসবে বলতো? তার মানেই হচ্ছে যে সর্বত্র মানুষ নিজের ভোট নিজে দিতে পারছেন কিনা একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 5 বছরে একবারও তাহলে স্বাধীন হচ্ছি না। আর আমাদের অধীনে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, না আমাদের প্রতিনিধিদের অধীনে আমরা রয়েছি? যদি আমাদের প্রতিনিধিদের অধীনে আমরা থেকে থাকি, তাহলে আর আমরা সবাই রাজা কি করে বলবো? সেই জন্যে উই আর আন্ডার এ ডেমোক্রেটিক সেট আপ উইথ সো মেনি অ্যাপ্লিকেশনস উইথ ইট। এটাই হচ্ছে আমার উত্তর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা সংবিধানে, হ্যাঁ স্যার, সংবিধানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে এই ধর্ম, মানে ধর্ম নিয়ে। হ্যাঁ স্যার, ধর্ম নিয়ে। কিন্তু স্যার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মানে ধর্ম নিয়ে একটা মানে কেলেঙ্কারি আর কি দেখা দিচ্ছে, যে আমরা ওই ধর্মের, আমরা এই ধর্মের, এটা একটা মানে বড় রকম আর কি একটা রাজনীতিতে আর কি ধর্মটাকে পরিচালিত করছে। তো এটা কি মানে কোনোভাবে এটা কি শেষ হবে না, নাকি মানে এই ধর্মের ব্যাপারটা কি চলতে থাকবে রাজনীতির মধ্যে? শোনো, একটা খুব ইন্টারেস্টিং কথা আমি বলবো। ইন্টারেস্টিং কথাটা হচ্ছে যে ধর্ম আমাদের দেশে রাজনীতির বিষয়ীভূত হওয়ার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। এটা হচ্ছে প্রথম কথা। পৃথিবীর নানা দেশেই ধর্ম রাজনীতির বিষয় হয়, কিন্তু আমাদের একটা বিশেষত্ব রয়েছে, যে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট রয়েছে, যেটা বারবার নানাভাবে নানা রূপে আমাদের সামনে আসছে। কারণ আমাদের একটা দেশ দ্বিধা বিভক্ত এবং ত্রিধা বিভক্ত হয়েছে। তো তার থেকে সংখ্যালঘু যে সমস্যাটা আমাদের সামনে বড় আকারে দেখা দিয়েছে, এটা একটা গোল গোল কথা, কিন্তু এটা খুব কনক্রিট উত্তর নয়। তোমার কথার কনক্রিট উত্তরে যেতে গেলে এবার বলতে হয় মজার কথা। মজাটা হচ্ছে যে দেশভাগজনিত যে ঐতিহাসিক প্রেক্ষিত আমাদের ধর্মভিত্তিক রাজনীতির একটা ফার্টাইল গ্রাউন্ড, একটা উর্বর ক্ষেত্র তৈরি করেছে ভারতকে, সেই দুর্ঘটনাটা যখন ঘটে, সেই দুর্ঘটনার যারা শিকার, যারা ক্ষতবিক্ষত হয়েছেন, যারা রক্তাক্ত হয়েছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে তারা কিন্তু ওই বিভাজনের রাজনীতির দিকে যাননি। তাই স্বাধীনতার পরে 4টি দশক 5টি দশক প্রায় ধর্মভিত্তিক রাজনীতি আমাদের দেশে মাথা তুলতে পারেনি। খেয়াল করে দেখো,
আমি বলছি আমার বাবা ঠাকুরদাদা যারা ধর্মভিত্তিক রাজনীতিতে ক্ষতবিক্ষত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অনেকে দেশ ছাড়া হয়েছেন, তারা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিকে আঁকড়ে ধরেননি। কেন ধরেননি নানা বিশ্লেষণ হতে পারে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতির যে বিপদ তারা প্রত্যক্ষদর্শী ছিলেন। আর একটা আছে যে স্বাধীনতার পরে কংগ্রেস দল কিভাবে একাধিপত্য তৈরি করলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে, আমি যাচ্ছি না। কিন্তু অবাক কাণ্ড যেটা, যে এই দুর্ঘটনার 5টা দশক পরে যখন প্রজন্মান্তর ঘটে গেছে, অর্থাৎ সেই প্রজন্মের মানুষ প্রায় নেই যারা সরাসরি কমিউনাল যে ডিস্টারবেন্সের শিকার হয়েছেন, দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন ইত্যাদি ইত্যাদি, সেই প্রজন্মটা পার হয়ে গেছে যখন, তখন এটা রিভাইভ করছে সেই ফার্টাইল জমিটাকে ব্যবহার করে। এবং তারাই কিন্তু আজকে সেকুলার ফেব্রিকটাকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু বাস্তব অবস্থাটা কিন্তু অন্য রকমের। লক্ষ্য করে দেখো যে ডেমোগ্রাফিক কম্পোজিশনটা ইভেন আফটার পার্টিশন এমন যে ভারতবর্ষেও তো একটা সাইজেবল পপুলেশন রয়েছে যারা মুসলিম সম্প্রদায় ভুক্ত, এবং তাদের যে বাদ দিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারি, এটা একটা মানে দিবা স্বপ্ন, রেভেনি। তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে এমনকি এটা বলতে যে সেকেন্ড লার্জেস্ট মুসলিম পপুলেশন আমাদের দেশে রয়েছে, এই ব্যাপারটাকে ভুলে গিয়ে নয়, এখন এখানে একটা সাম্প্রদায়িক বা হিন্দুত্ববাদী ব্যবস্থা, সেটাকে চাপিয়ে দেওয়ার যে উদ্যোগ আয়োজন যেটা চলছে, সেটা কিন্তু এই সেকুলার ফেব্রিকটাকে ধ্বংস করে এখানে তো রাজনৈতিক পাটিগণিতের হিসেবটাকেই তারা সামনে আনছে। এটা ভাবার কোনো কারণ নেই যে যারা এটা করছেন তারা খুব ধর্মীয় হিসেবে করছেন, বা তারা খুব ধার্মিক মানুষ, তারা খুব ধর্মভীরু মানুষ বলে এটা করছেন। আসলে সাম্প্রদায়িকতার সামাজিক শিকড়ের আলোচনাটা খুব জরুরি, যেটা আমরা কদাচিৎ করে থাকি। যে সাম্প্রদায়িকতাটা আদতে কোনো ধর্মীয় বিষয় নয়, সাম্প্রদায়িকতা আদতে একটা আর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয়। তা সেই বিষয়টাকে তারা ধরে নিয়ে তারা নির্বাচনী পাটিগণিতের যে হিসেব নিকেশ, সেই হিসেব নিকেশটাকে মুখ্য তৈরি করছেন, এবং ভারতবর্ষের যে ঐক্য সংহতির মূলে তারা কুঠারাঘাত করছে। আগামীতে এটা গণতান্ত্রিক কাঠামোটাকে ধ্বংস করবে সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে গোটা দেশের ঐক্য সংহতির পক্ষে এটা যেমন মারাত্মক হবে, তেমনি সামাজিক ক্ষেত্রে আমাদের যেটা আমরা সোশ্যাল ডেমোক্রেসি বলি, সামাজিক গণতন্ত্রকেও এটা বিঘ্নিত করবে। কারণ আমরা কিন্তু সামাজিক ক্ষেত্রে এখনো পাশাপাশি বাস করি, চলতি কথায় চালে চাল লাগিয়ে বাস করি, আমাদের মধ্যে সেই বিদ্বেষটা সামাজিক ক্ষেত্রে এখনো ততটা ছড়ায়নি, কিন্তু রাজনৈতিকভাবে সেটা যেভাবে ছড়াচ্ছে সামাজিকভাবে ছড়াতে আর সময় লাগবে না। তাই সোশ্যাল ফেব্রিকটা পর্যন্ত আমাদের নষ্ট হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। কেউ আমার সাথে একমত হতেও পারেন, নাও হতে পারেন। তো এই জায়গাটা আমার মনে হয় আজকের দিনে সংবিধানের গণতন্ত্র, আমি যাকে সাংবিধানিক গণতন্ত্র বলি, তার পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে আমাদের কিন্তু সংবিধানটাকেই আঁকড়ে ধরতে হবে, সাংবিধানিক মূল্যবোধটাকেই আঁকড়ে ধরাটা এই মুহূর্তের সব থেকে বড় কাজ। জাস্ট টু প্রোটেক্ট আওয়ারসেলভস, জাস্ট টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ইটসেলফ, জাস্ট টু প্রোটেক্ট আওয়ার ডেমোক্রেসি
and social structure. স্যার, পরবর্তী একজন প্রশ্ন করেছে সুপ্রভাত জানা। তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে যে ক্লাইমেট চেঞ্জের ফলে তাপমাত্রা বেড়ে চলেছে, গাছ অরণ্য ছেদনের ওপর কি কোনো কম্প্রিহেন্সিভ ল আনা উচিত? কারণ স্যার আমরা গাছ লাগাও বলছি, তারপর কাঠের তৈরি আসবাবপত্র ব্যবহার করছি। আপনার মতামত কি? এর জন্য স্যার এনভায়রনমেন্টাল হ্যাঁ হ্যাঁ স্যার, এর জন্য এনভায়রনমেন্টাল ল রয়েছে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আজকের আলোচনায় কিন্তু এই প্রশ্নটা ডাইরেক্ট বিয়ারিং নেই, কারণ সরাসরি আজকের আলোচনার মধ্যে এটা আসে না, কিন্তু পরিবর্তনশীল বাস্তব পরিস্থিতির নিরিখে দেশের সংবিধান না হলেও আইনি কাঠামো, এটা তো প্রকাশ এখন আমার থেকে ভালো জানবে, যে সাংবিধানিক যে আইন আর বিধিবদ্ধ যে আইন, এ দুটো কিন্তু এক জায়গায় পড়ে না, এ দুটোর মধ্যে পার্থক্য আছে। তা আমাদের বিধিবদ্ধ আইন ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা প্রাসঙ্গিক বিষয় বলেই আমার মনে হয়। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে এ বিষয়ে কিন্তু অনেক আইন ইতিমধ্যে তৈরি হয়েছে। এখন কম্প্রিহেন্সিভ ল বলতে তুমি কি বোঝাচ্ছ আমি জানি না, কিন্তু আমি বলছি যে বৃক্ষচ্ছেদন রোধ করার জন্য বেশ কিছু আইন কানুন ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে। তো এবং তার পাশাপাশি বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডার, যেমন গাছ কাটতে গেলে পারমিশন নিতে হয়, পারমিশন নিতে গেলে তোমাকে আন্ডারটেকিং দিতে হয়। অনেক ক্ষেত্রে সেই আন্ডারটেকিং এ বলা থাকে যে তুমি একটি গাছ যখন কাটবে তোমাকে 3টি গাছ লাগাতে হবে, বা একটি গাছ অন্তত তোমায় লাগাতে হবে, এসব বিষয়গুলো আছে। এখন এই যে পরের অংশটা, যে কাঠের আসবাবপত্র আমরা ব্যবহার করছি, দেখো আইনে কিন্তু পরের অংশটা নেই আমি যতদূর জানি, কেননা এই রকম নিষেধাজ্ঞা বোধহয় দেওয়া যাবে না। একদম এইরকম নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। দুটো তিনটে তার কারণ আমি মানে লয়ের লোক না হয়েও আমি অনুমান করতে পারি। যে একটা হচ্ছে যে এই কাঠের আসবাবপত্র তৈরির সঙ্গে আমাদের কালচার, আমাদের ইকোনমিক্স, আমাদের সোসাইটি, নানা ধরনের রেলেভেন্সের প্রশ্ন জড়িয়ে আছে। তাই এইটা বলা যাবে না যে কাঠের আসবাবপত্র ব্যবহার করা যাবে না। তবে গাছ কাটার উপর যে নিয়ন্ত্রণ, তো সেটা তো আছেই, বা গাছ লাগানোর জন্য আইন, এগুলো করা যেতে পারে। তবে বলা বাহুল্য, আমি এই কিছুদিন আগে তো ওই আমার এখানকার কাষ্ঠ ব্যবসায়ী সমিতির ডাকে একটা পরিবেশ বিষয়ক সেমিনারে গিয়েছিল। তা এইবার মুখবন্ধ করতে গিয়ে, আমার বলার আগে মুখবন্ধ করতে গিয়ে তো ওদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি তিনি বলছেন যে আসলে আমরা তো হত্যাকারীর দলে, আপনাদের বিষদৃশ্য লাগছে যে হত্যাকারীরা হত্যার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন, অর্থাৎ আমরাই বৃক্ষচ্ছেদন করি, আমরাই গাছ বাঁচাও বলে আমরাই আবার সেমিনার করি। তা আপনারা আমাদের মধ্যে স্ববিরোধ দেখছেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের মধ্যে স্ববিরোধ নেই। জীবন জীবিকার খাতিরে, আমি এই জায়গাটাকে এমফাসাইজ, জীবন জীবিকার খাতিরে আমরা হয়তো এই ব্যবসায় রয়েছি, কিন্তু আমরা পাশাপাশি আমাদের নৈতিক দায়বদ্ধতা থেকে, আইনগত বলছেন না, নৈতিক দায়বদ্ধতা থেকে আমরা আজকে চারা বিতরণ করছি, গাছ লাগাতে বলছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জায়গাটা সামাজিক
ভাবে আন্দোলন গড়ে তোলার কথা, রাষ্ট্রীয় আইনের মধ্যে দিয়ে বিধিনিষেধ জারির কথা, এগুলো আসবে। কিন্তু কাঠের আসবাবপত্র ব্যবহার বেআইনি করা, এই ব্যাপারটা বোধহয় আনা যাবে না। আর এই কম্প্রিহেন্সিভ ল কিভাবে করা যাবে সেটা বলতে পারি না, তবে আইন আছে। আমি বলবো, আমার উত্তর, যে আইনগুলো আছে তার প্রয়োগটাকে নিশ্চিত করা দরকার। আইন আছে, তাকে প্রয়োগ করা দরকার। ঠিক আছে ভাই, থ্যাংক একদম ইউ। স্যার। মানে আইন স্যার প্রচুর আছে, কিন্তু আইনগুলো প্রয়োগ কোথায় হচ্ছে এটাই হ্যাঁ, প্রবলেম। প্রয়োগ নেই। হ্যাঁ, সেটাই সেটাই। হ্যাঁ, ওটাই ঠিক আছে। মানে আপনি যদি বলো। দেখবেন এনভায়রনমেন্টাল লয়ে আপনার মানে কেস পড়ে হয়তো বছরে একটা, এরকম আর কি। মানে নেই বললেই চলে, সেই এটাই হলো ব্যাপার। মানে সেই টাকা পয়সা আরে দিয়ে এখন বিষয়টা মানে কি আর হচ্ছে যে, বলবো। হ্যাঁ, হুম, ওই ঠিক আছে, ভালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকের আলোচনা ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। তো আমাদের আজকে আলোচনার মুখ্য অতিথি ছিলেন অধ্যাপক দেবনারায়ণ মোদক মহাশয়। তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, শুভরাত্রি। ঠিক আছে, নমস্কার।